শাড়ি গয়না আছে তোমার? বুঝতে পারে না অনান। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। আফিফ বিরক্ত হয়ে উঠে দাঁড়ায় আর মায়ের ঘরে গিয়ে কিছুক্ষণ পরেই ফিরে আসে হাতে একটা কমলা রঙের শাড়ি নিয়ে। এই শাড়িটা আফিফ স্কুলে যখন ছিল তখন মাকে কিনে দিয়েছিল। এত কড়া রঙের শাড়ি কামিনী বেগম পরে না, তা জেনেও পরীক্ষা করতে মাকে এইটা নিয়ে এসেছিল। কামিনী বেগম সেই দিন খুশিতে আটকারা হয়ে শাড়িটা পরে সারা কোয়ার্টার ঘুরেছিল। আফিফের খুশি যেন সেদিন ধরে না। এরপর কামিনী বেগম শাড়িটি আর পরেননি, যত্ন করে তুলে রেখে দিয়েছিল। আজ মায়ের এই শাড়িটার আজ তার কাজে লাগবে। শাড়িটি অননের সামনে ধরে কিছুটা তাড়া দিয়ে বলল। আফিফ বলে ওঠে, গ্রাম্য স্টাইলে শাড়িটি পরে এসো। ফার্স্ট অনন থম মেরে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ, তখন আফিফ আবার ধমকে বলে ওঠে, যাও ফার্স্ট। আফিফের কণ্ঠে এত তাড়া ছিল যে অনন প্রশ্ন করার আর সুযোগ পায় না, ঘরে ছুটে চলে যায়। কোনো রকম শরীরে শাড়িটি জড়িয়ে বেরিয়ে আসে। মায়ের ঘরে উকি দিয়ে আস্তে আস্তে বাইরে চলে আসে আফিফ। অনানকে নিয়ে জিয়াউল বাইরে আসতেই আফিফ জিয়াউলকে প্রশ্ন করলো, ঠিকভাবে খবর নিয়েছো তো? ওই রাস্তায় দিয়ে গেলে মিস হবে না তো? প্রতি উত্তরে জিয়াউল বলে ওঠে, আমি 100% শিওর স্যার, ছিনতাইকারীরা উৎপেতে বসে থাকে, তবে এতটা রিস্ক নেওয়া উচিত হবে না স্যার। আফিফ তখন বিরক্ত হয়ে বলে ওঠে, আহা জিয়া, তুমি কোনো কথাই বোঝোনি। আমাদের সলিড একটা অজুহাত চাই। প্রতিপক্ষকে কখনোই দুর্বল ভেবো না। পুরো শহর অনর মাহমুদের কবজায় যে। জানি না আজকের কাজটা ঠিকঠাকভাবে সম্পন্ন হবে কিনা। জিয়াউল আর কথা বাড়ালো না, গাড়িতে উঠে বসলো। নিঃশব্দ গলিটা ধরতেই কেমন সতর্ক হয়ে গেল আফিফ। ডান বামে তাকালো, না কেউ নেই। হঠাৎ হলো সে। পর মুহূর্তে জিয়াউলের দিকে রাগের দৃষ্টিতে তাকিয়ে খুব করে শাসালো আফিফ। বড়সড় ঢোক গিলল জিয়াউল। তাকে যা জানানো হয়েছে সে তো তাই বলেছে। জিয়াউল এখন আফসোস করছে, কেন যে সে শিওর দিতে গেল। এখন নিজেই যে ফেসে যাবে। ভাবতে ভাবতেই থেমে গেল গাড়িটি। চমকে উঠল জিয়াউল। এদিকে আফিফের ঠোঁটের কোণে প্রাপ্তির হাসি। গাড়িটা ঘেরাও করে দাঁড়িয়ে আছে 6-7টি ছেলে। নেমে দাঁড়ায় আফিফ। ভ্রুকুচকে জিজ্ঞাসা করে ছেলেগুলোকে, কি চাই? পথ আটকালেন কেন? প্রতি উত্তরে একটা লোক বলে ওঠে, কি কি আছে বের কর, না হলে মেরে রেখে দেবো। দেখছিস হাতে কি? একটা খেলনা পিস্তল ছুরি দেখিয়ে আফিফকে ভয় দেখাতে চায় ছেলেগুলো। আফিফের ভীষণ হাসি পায়। নিজে হাতে কত রকমের রিভলভার ছুঁয়েছে, অথচ ছেলেগুলো তাকে খেলনা বন্দুক দিয়ে ভয় দেখাচ্ছে। ভয় পাওয়ার ভান করে আফিফ বলে উঠল, না না, দিচ্ছি দিচ্ছি, মেরো না প্লিজ, জীবন অনেক দামি। আচ্ছা কি নেবে? টাকা নেবে না মোবাইল নেবে? না এটা নেবে। কথাটা বলেই পকেট থেকে চকচকে বন্দুকটা বের করে কৌতুক করে হাসলো আফিফ। ছেলেগুলো দুপা পিছিয়ে গেল। একে অপরের মুখ চাওয়াচাড়ি করে যেই না দৌড় দিবে, ফাঁকা গুলি ছুড়ল আফিফ। আকস্মিক ভয়ে দাঁড়িয়ে যায় ছেলেগুলো। একজন তো ভয় মিশ্রিত কণ্ঠে বলেই উঠল, আপনি কি পুলিশ? প্রতি উত্তরে আফিফ তো বলে ওঠে, না, পুলিশের বাপ আর্মি। ভয় পেলে বাবুরা? আহা, ভয় পেও না, আমি কিছুই করব না তোমাদের। চলো কিছুটা কথা বলি তোমাদের সাথে বসে। ছেলেগুলো সাহস হলো না, হাত পা কাঁপছে ধীর গতিতে। একজন তো কান্না ভেজা কণ্ঠে বলেই উঠল, ছেড়ে দিন স্যার, মাফ করে দিন স্যার, আজ থেকে আমরা ভালো হয়ে যাব। পেটের টানে আকাম করি, আর করব না স্যার, এইবারের মতো ছেড়ে দিন। আফিফ হাসলো উচ্চ স্বরে। আজ তার হাতে অস্ত্রটা না থাকলে এদের মুখে অন্যরকম কথা থাকতো। হাত দিয়ে ইশারা করে বলল আফিফ, আহা, আমি কিছুই করব না তোমাদের, যদি তোমরা আমার কথায় কাজ করো। রাজি থাকো? তাহলে হ্যাঁ বলো। ছেলেগুলো উপায় না পেয়ে কাছেই আসলো। ধুলোমাখা রাস্তায় বাবু হয়ে বসে ছেলেগুলোকে বসতে ইশারা করলো আফিফ। ভয় কাটেনি কারোরই। বসলো সবাই। আফিফ তখন বলে উঠল, ডিল একটাই, আমি যা বলবো তোমাদের তাই করতে হবে, জাস্ট এতটুকুই। আরও কিছুক্ষণ কথা বলল আফিফ তাদের সাথে, বুঝিয়ে দিল নিজের পরিকল্পনা। লোকগুলো অবাক হয়ে তাকিয়েই রইল। এই কেমন লোকের পাল্লায় পড়ল, তাই হয়তো ভাবছে তারা। জেলে যাওয়ার থেকে তো বাঁচতে পারবে, এতেই তারা রাজি। তাই তারা ফট করে বলে ফেলল, আমরা সবাই রাজি। আফিফ মাথা দুলিয়ে হাসলো। গাড়ির দিকে তাকিয়ে ইশারা করতেই জিয়াউল নেমে এলো কিছু কাগজ নিয়ে। ছেলেগুলোর সামনে তুলে ধরে বলল। জিয়াউল বলল, চট করে সাইন করে দাও, আমি আবার কাঁচা কাজ করি না, তোমাদের আমার সামনে লাগবে। আশা রাখছি পাশে পাবো, বিনিময়ে টাকাও পাবে, নো প্রবলেম। তবে বেইমানি করো না, তোমার ভুলের মাসুল তোমার পরিবারকে দিতে হবে। এই যা। লোকগুলো আর না পড়ে সাইন করে দিল যে যার। কাগজগুলো জিয়াউলের হাতে দিয়ে উঠে দাঁড়ালো আফিফ। পরের কাজটা একটু পরেই করবে, তবে আশপাশটা দেখে নেওয়া জরুরি। চারদিকে নজর বুলিয়ে আফিফ একটা কুকুর ছাড়া আর কাউকেই দেখতে পেল না, তাই হাত বাড়িয়ে দিয়ে বলল,
নাও এখন তোমরা আঘাত করো, সর্বশক্তি দিয়ে কিন্তু আঘাত করবে। ছেলেগুলো দিশেহারা হয়ে ওর মুখ দেখতে লাগলো। কি হচ্ছে কিছুই বুঝে উঠতে পারছে না। আফিফ সময় ব্যয় করলো না। যে ছেলের হাতে ছুরি ছিল তার হাত ধরে নিজেই নিজের হাত টান দিল। ব্যাস, তাতেই গল গল করে রক্ত পড়তে লাগলো হাত দিয়ে। ছেলেটার হাত কাঁপছে। আফিফ বিরক্ত হলো। এইটুকু কাটা দিয়ে কদিন বা হাসপাতালে থাকতে পারবে? বড় জোর একদিনে তো আর হবে না। ছুরিটা নিজের হাতে তুলে বুক বরাবর কয়েকটা ঘা বসিয়ে দিল, আর তাতেই ব্যথায় চোখ মুখ কুঁচকে নিল আফিফ। শক্তপোক্ত দেহটা নরম হয়ে আসছে। ছল ছল চোখে স্যারের কাজ দেখছে জিয়াউল। অনেকবার না করেছিল স্যারকে এমন করতে। নিজের শরীরের ক্ষতি করে কেউ এমন রিস্ক নেয়? হঠাৎ করে জিয়াউলের মনে হলো হসপিটালে গেলে স্যার তাকে সাথে থাকতে দিবে না, কোনো না কোনো উপায়ে বাড়ি পাঠিয়ে দেবে। তবে যে বড় স্যারকে সে কথা দিয়েছিল। আবেগের বশে জিয়াউল ঠিক আফিফের মতোই কাজ করে বসলো। আফিফের হাত থেকে ছুরিটা নিয়ে কাঁধ বরাবর টান দিল। ব্যাস, হাতের কাঁধ বরাবর ছুরিটা চালাতেই রক্ত ঝরঝর করে পড়তে লাগলো। আর জিয়াউল মুচকি হেসে বলল, ক্ষমা করবেন স্যার, পাতালেও আপনাকে আমি একা ছাড়ছি না। চরমভাবে হতাশ হলো আফিফ। দুজনেই চেতনা হারালে গাড়ি চালাবে কে? জিয়াউলকে কষিয়ে একটা থাপড় দিতে ইচ্ছে হলো, কিন্তু আফিফ ইচ্ছেটাকে চুপচাপ হজম করে গাড়িতে বসে পড়ল। যত দ্রুত সম্ভব হাসপাতালে পৌঁছাতে হবে। ব্লিডিং হচ্ছে খুব। গাড়িতে উঠতে না উঠতেই ছেলেগুলোর দিকে তাকিয়ে বলে উঠল আফিফ, আমার লোকদের নজর তোমাদের উপর 24 ঘন্টাই থাকবে। লুকিয়েও বেইমানি করবে না, মারা পড়বে তাহলে কিন্তু। খুব শীঘ্রই দেখা হবে। কথাটা বলেই ছুটে চলল গাড়ি। পেছনে কয়েকটা অবাক মিশ্রিত নয়ন দিশেহারা হয়ে পলক ফেলতেও যেন ভুলে গেল। হয়তো বাকি জীবনে আজকের রাত্রের কথা ভুলতেই পারবে না তারা। বিরাট বড় হাসপাতালটির আশপাশ আলোয় ঝলঝল করছে। দিনরাত বোঝার উপায় নেই। গাড়ি থামাতেই আফিফ পেছনে ঘুরল। বেচারা অনান চুপচাপ বসে আছে, তার মাথায় কিছুই ঢুকেনি। তখন আফিফ নিম্ন স্বরে বলে উঠল অনানকে, অনান, তুমি নিজেকে কিছুটা এলোমেলো করে নাও, যেন ধস্তাধস্তি করে এসেছো তুমি। ঠিকঠাক অভিনয় না পারলে এসো না, আমি গেলাম। জিয়াউলের চোট কম লাগায় দৌড়ে এসে আফিফকে ধরল সে। কাঁধে ভর করে ছুটে চলল ভেতরে। অনান নিজেও এক ছুটে গাড়ি থেকে বের হয়ে এলো। শাড়ি পরে তার এমনিতেই নাজেহাল অবস্থা, নতুন করে আর কি করবে? আফিফের এক হাত আঁকড়ে ধরে রিসেপশনে যেতেই চিৎকার করে বলে উঠল। রিসেপশনকে বসা মেয়েটি উঠে দাঁড়ালো। রাত করে এমন কেস তেমন আসে না। এগিয়ে এসে তিনজনকে দেখে বলে উঠল রিসেপশনের মেয়েটি, এ তো পুলিশ কেস, লিখিয়েছেন থানায়? জিয়াউল তখন বলে উঠল, অবশ্যই ম্যাডাম, লিখবো না কেন? ছিনতাইকারী থেকে কোনো রকম বেঁচে ফিরে আমাদের আগে পুলিশ স্টেশনে যাওয়া উচিত ছিল। তাতে আমরা মরি বাঁচি তাতে কোনো সমস্যা নেই। আগে লিখে তারপরে এখানে আসা উচিত ছিল। জিয়াউলের কথা শুনে কিছুটা বিব্রত হলো মেয়েটি। জিয়াউল আবার মৃদু চিৎকার করে বলল, আপনাকে হসপিটালে রেখেছে কে? কমন সেন্স নেই? তাড়াতাড়ি চিকিৎসার ব্যবস্থা করুন। এটা কোনো হসপিটালের পরিবেশ হলো? চোখ বন্ধ করেই মুচকি হাসলো আফিফ। জিয়াউলের কথাগুলো মনে ধরেছে তার। ছেলেটা ব্যথা একদমই সহ্য করতে না পেরেই যে এত রেগে যাচ্ছে বুঝেছে। মেয়েটি আর কোনো কথা বলার সাহসই পেল না। এক ছুটে চলে গেল ব্যবস্থা করতে। আফিফ ফিস করে বলে উঠল, পারলে আজই হসপিটালটা একবার ঘুরে দেখবে। সকালে হয়তো জেনে যাবে আমাদের কথা। সরকারি লোক, ভয় থাকবে স্বাভাবিক, লোকও লাগিয়ে রাখতে পারে, তাই সুযোগ মিস করা যাবে না। জিয়াউল মাথা কাত করে হ্যাঁ উত্তর জানালো। ওনার মাথা ঘুরিয়ে গ্রাউন্ড ফ্লোরটা ভালো করে দেখে নিচ্ছে। নিশ্চুপ পরিবেশ, একটু জোরে বললেই মনে হচ্ছে পুরো হসপিটালের মানুষ শুনতে পাবে। ওনার এবার বেশ জোরেই বলে উঠল, মানুষ মরে গেলে কি চিকিৎসা হবে? পূর্ণিমা আলোয় দাঁড়িয়ে রয়েছে আহিস, আর তার পাশেই মুখ বাঁকিয়ে দাঁড়িয়ে রয়েছে তার অভিমানী প্রেয়সী। আহিস বিড়বিড় করে বলে উঠল, খুব কি বেশি কষ্ট দিয়ে ফেলেছি প্রেম প্রেয়সী? এমন কি কখনো হয়েছে আমার? দুর্ঘটনা ভেবে ভুলে যাও না, বুকের বাম পাশে তোমারই রাজত্ব, অন্য কেউ কি করে আসবে? মেয়েটি তবুও মুখ ফুলিয়ে আছে। বেনি করা চুলের ভাঁজ এলোমেলো, কেমন বিধ্বস্ত দেখাচ্ছে তাকে। আহিসের মনে হলো তার কলিজায় কেউ যেন থাবা বসিয়েছে, গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। কয়েকটা ঢোক গেলে মুচকি হেসে আহিস বলল, আমার প্রেম প্রেয়সী যে বড়ই অভিমানী। মেয়েটি এবার তাকালো আহিসের দিকে, মিষ্টি করে হাসলো। তারপর মেয়েটি এক পা দুপা করে হাত বাড়িয়ে এগিয়ে গেল আহিসের দিকে। আহিস যেন হাতে চাঁদ পেয়েছে, এমন মুখভঙ্গি করে হাত বাড়িয়ে ছুঁইতে চাইল, পারল না। মিলিয়ে যাচ্ছে বারংবার। হাতটা আহিস না ধরতে পারছে আর না ছুঁইতে পারছে। ছটপট করতে লাগে আহিস, একটু ছোঁয়ার আশায় কাতরাচ্ছে। মেয়েটি যেন বেশ মজা পেয়েছে,
খিলখিল করে হেঁটে থেমে গেল সে। একটু একটু করে পিছু হটে বলতে লাগলো,